আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আব্বু আম্মু তাদের উপকারের প্রতিদান দিতে গিয়ে আমাকে তুলে দিয়েছে রাক্ষসীর হাতে। এক কথায় জীবনটা শেষ করে দিয়েছে। চলুন বুঝিয়ে বলি আর পরিচয় পর্বটাও শেষ করে দেই। আমি আনোয়ার হুসাইন, বাবা মায়ের আমরা 2 সন্তান। আমার ছোট একটা বোন আছে, সে 10ম শ্রেণীর ছাত্রী, আর আমি এবার ভার্সিটি সেকেন্ড ইয়ারে এক্সাম দিয়ে অবসর সময় পার করতেছি। মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে আমি, আর আব্বুর বন্ধু অনেক বড় লোক। উনি সব বিপদে আমাদের পাশে থেকেছেন, আর এসবের বিনিময়ে আমাকে চেয়েছে তার মেয়ের জন্য। আঙ্কেলের মেয়ে নাকি আমাকে না পেলে মরে যাবে। মায়া আঙ্কেলের মেয়ে, প্রচন্ড রাগী মেয়ে, যা চায় তাই হাসিল করে থাকে। আর এই মেয়ের বাকি ইতিহাস পরে জানতে পারবেন। আর তাই এই সময়েই আব্বু আম্মু আমাকে তার প্রিয় বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। কি ভাবছেন, আব্বুর বন্ধুর মেয়ে আমাকে ভালোবেসে বিয়ে করতেছে? তাহলে সম্পূর্ণ ভুল ভাবতেছেন। চলুন প্রথম থেকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভার্সিটির বেস্ট কাপল অব দ্য ইয়ারে অনেকজন অংশগ্রহণ নিয়েছে, সিনিয়র জুনিয়র অনেকেই। কোয়ার্টার ফাইনালে এসে মাত্র 8 দল টিকেছে। তার মধ্যে সব থেকে এগিয়ে মায়া সাইসের জুটি। তারপরে আমি আর মিম। কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে 4 দল বাদ হয়ে গিয়েছে, আর বাকি 4 দলের মাঝে চলবে ফাইনাল। খেলায় আমি দ্বিতীয় স্থান, সেটা মায়া মানতে রাজি না। তারপরেও কিছু না বলে চুপচাপ চলতে লাগলো দিনকাল। ফাইনালের দিন ঠিক করা হলো 5 দিন পর। তবে এবার অন্যদিন খেলা হতো কোলে করে 100 মিটার দৌড়, হাত ছুঁয়ে বলে দেওয়া, আরো কিছু হতো। তবে এবার তার সাথে নতুন একটা অপশন জুড়ে দিয়েছে, সেটা হলো কাপল ড্যান্স করতে হবে 4 দলকে। কথাটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ ড্যান্স আমি কিছু কিছু পারি, তবে মিম খুব ভালো ড্যান্স পারে। মায়া আর সাইডের দিকে তাকিয়ে দেখি ওদের মুখটা কালো হয়ে গিয়েছে, কারণ এরা কেউই ড্যান্স জানে না। যাক, বাসায় এসে ফ্রেশ হয়ে চলে গেলাম মিমদের বাসায় ড্যান্স প্র্যাকটিস করতে। 5 দিনে মোটামুটি ভালো ড্যান্স শিখিয়েছে মিম আমাকে। যেহেতু মায়া আর সাইদ ভালো ড্যান্স জানে না, তাই এটাই আমাদের প্লাস পয়েন্ট, আর এটার ফায়দাই উঠাবো আমি। যাক, ফাইনাল খেলায় মায়াদের থেকে সব দিক দিয়ে একটু পিছিয়ে থাকলেও ড্যান্সের দিক দিয়ে আমরা অনেক এগিয়ে। মায়া আর সাইদ ওরা ড্যান্স মোটামুটি ভালোই করেছে, তবে ওরা ড্যান্সে নিজেদের স্টেপ মেলাতে পারিনি। যাক, এখন দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ফলাফল ঘোষণা হলো, আমি আর মিম প্রথম হলাম। ব্যাস, মিম এসে আমাকে জড়িয়ে ধরল। তারপর অনুষ্ঠান শেষ হবার পর আমি আর মিম বাগানের এক কোনায় বসে রইলাম। তখনই দেয়ালের ওই পাশ থেকে কারো কথা কানে আসলো। কিরে মায়া, সাধারণ একটা মধ্যবিত্ত ছেলের কাছে হেরে গেলি তুই? স্যার, নতুন একটা নিয়ম করার কারণে এমনটা হয়েছে। তারপরেও তুই ছেলের কাছে হেরে গিয়ে নিজের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছিস। বাদ দে, আর সময় হলে ওই হুসাইনের বাচ্চাকে আমি দেখে নিব। তুই কিছু বলিস না কেন ওই হুসাইনকে? আরে, সে বাবার বন্ধুর ছেলে, তাই জোর দিয়ে কিছু বলতে পারি না। আরো অনেক সমস্যা আছে যা তুই বুঝবি না। ওকে চল, বাসায় যাই। তারপর আর তারা চলে গেল। তখন মিম আমাকে বলল, মায়া কি সত্যি তোমার আব্বুর বন্ধুর মেয়ে? হুম। তুমি এই মেয়েটার থেকে দূরে থাকবা সব সময়, না জানি কবে তোমার ক্ষতি করে বসে। ওকে ম্যাডাম, আর চলেন এখন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় যাব। মিম, ওকে মহারাজ চলেন। তারপর মিমকে নিয়ে বাসা দিকে রওনা দিলাম। মিম হলো প্রিন্সিপাল স্যারের মেয়ে। জানি না কেন অনেক ভালো লাগে মেয়েটাকে। আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে গেলাম দুজন, এটা প্রিন্সিপাল স্যারও জানে। তারপর মিমকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার বাসায়। খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। সন্ধ্যায় উঠে দেখি মায়া ফোন দিয়ে রেখেছে কয়েকটা। ফোনটা সাইলেন্ট ছিল, তাই সজাগ পাইনি। ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করলাম। ফোন রিসিভ করার পর মায়া বলল, একটা অনুষ্ঠানে জিতে তোর ভাব তো দেখি আকাশে উঠে গেছে। ঘুমাইলে সবাই আকাশে উড়ে, কি বলবি বল? আর ফোন দিয়েছিস কেন? তোর সাথে প্রেম করব তাই। গাঁজার দাম কত হয়েছে রে? আমি কিভাবে জানবো ওইসব ছাই পাশের দাম কত? তাহলে গাঁজাখুরি কথা বলতেছিস কেন তাহলে? ওই চুপ কর, আর পরশুদিন ক্লাসের নোটগুলো আমাকে দিয়ে যা। কেন, তুই ক্লাস করিসনি পরশুদিন? করেছি, তবে নোট করিনি। আর এত ভাবনা নিয়ে তাড়াতাড়ি এনে দিয়ে যা। আমাকে কি তুই তোর কাজের লোক ভাবিস নাকি? তোর প্রয়োজন তুই এসে নিয়ে যা। কথাটা বলার সাথে সাথেই ফোনটা কেটে দিল। আমিও আবার শুয়ে গেলাম। ঘুম আসছে না, তাই শুয়ে না থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। হালকা নাস্তা করে পড়ার টেবিলে বসে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ মাথায় থাপ্পড় দিল। তাকিয়ে দেখি মায়া।
আমাকে বলল, কি রে, ফোনে কি বলছিলি? কখন? একটু আগে যে বললি আমি কি তোর গোলাম নাকি, কথাটা? তো ভুল কি বলেছি? তোর লাগলে তুই এসে নিয়ে যা, আমি কেন দিতে যাব? আমার কি ঠেকা পড়ে আছে নাকি? সময় আসলে দেখবি কে কার গোলাম হয়। ওকে বলেই মায়া নোটগুলো নিয়ে চলে গেল। আর যাওয়ার আগে বলে গেল, তুই যে আমাকে এখান পর্যন্ত আনিয়েছিস তার শাস্তি আমি তোকে দিব। বলেই মায়া চলে গেল। আমি নিজের কাজে মন দিলাম। সকালে দেরি হয়ে ভার্সিটিতে গেলাম। গিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে। তারপর দুজনে মিলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি কিছু লোক এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তাই মিম আর আমি সেখানে গেলাম। গিয়ে দেখি মায়া আর সাইদের কথা কাটাকাটি হচ্ছে। তাই সবাই তাকিয়ে দেখতেছে। হঠাৎ মায়া সাইদের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এই মেয়েটা পারেও। এই নিয়ে হয়তো 12 ওদের ঝগড়া হয়েছে, আর শাস্তি হিসেবে সাইদকে একটা কষে করে চর খেতে হয়েছে। এসব বাদ দিয়ে গিয়ে ক্লাসে মন দিলাম। লাঞ্চ টাইমে মিম আমাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেল। বিকেলে বাসায় এসে দেখি মায়া আর ওর আম্মু এসে বসে আছে। আমি সালাম দিয়ে ভিতরে চলে গেলাম। সবকিছু রেখে চলে গেলাম শাওয়ার নিতে। বাহিরে এসে দেখি মায়া আমার পড়ার টেবিলে বসে কি যেন লিখতেছে। তাই মায়াকে বললাম, ওই তুই কি লিখিস? লাভ লেটার। বেশি বক বক করবি না, এমনিতেই মাথা গরম আজকে। আপনার তো সারা শরীরে কারেন্ট চলে 12 মাস। মানে তুই কি বলতে চাইছিস? মানে খুব সহজ। তোর কাছে এটা নতুন কি? দুদিন পর পর সাইদকে মারবি, পরের দিন গিয়ে সরি বলে সব ঠিক করে ফেলবি। তাই অভিনয় না করে যা করার করে বিদায় হ। মায়া লিখা আটকে দিয়ে উঠে চলে গেল। আর কেমন যেন রাগী চোখ দেখিয়ে গেল। পরের দিন সকালে ভার্সিটিতে গিয়ে মিমের সাথে বসেছিলাম। তখনই মায়া এসে সামনে এসে দাঁড়ালো। তখন মিম আমাকে বলল, চলো রাজ, অন্য কোথাও গিয়ে বসি। চলো। ওই হুসাইন, তুই বলেছিলি না সাইদকে থাপ্পড় দিয়ে আমি আবার সরি বলে সব ঠিক করে ফেলি? এবার আমি সব শেষ করে দিয়ে এসেছি। তো আমি কি করব এতে? কিছু করতে হবে না। শুনে রাখ, এই মায়া কারোর উপর নির্ভর করে বাঁচে না। দেখবো তোর এসব ভাব কতদিন থাকে। বলেই মিমকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। বিকেলে ক্লাস শেষ করে গেল প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে। তাই আমি গেটের বাহিরে বসেছিলাম। মিম বের হওয়ার সময় কেমন রাগী একটা লুক দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর এসে আমাকে বলল, হুসেইন, তুমি মায়ের থেকে দূরে দূরে থাকবে, ওর সাথে আর কথা বলবে না। কেন, কি হয়েছে? একটু আগে আমার একটা বান্ধবী এসে বলল মায়া নাকি আমার আর তোমার সম্পর্কের মাঝে ফাটল ধরাতে চাইতেছে। তুই সত্যি একটা বোকা। মানে? মানে হলো এই মায়া বুঝি আমাদের মাঝে সম্পর্কের ফাটল ধরাতে পারবে। আর তুমি যেহেতু ওর কথা জেনে নিয়েছো, তাই ওর উল্টাপাল্টা কথা বললে সেটা এড়িয়ে চলবে, তাহলেই হবে। ওকে, কিন্তু তারপরেও তুমি ওর থেকে দূরে থাকবে। যে এই ফাজিল মেয়ে না জানি কখন কি করে বসে। ওকে ঠিক আছে, এবার চলেন বাসায়। চলো। তারপর মিমকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি চলে গেলাম নিজের বাসায়। রাতে বসে বসে পড়তেছিলাম। তখনই মোবাইলটা বেজে উঠে তাকিয়ে দেখি মায়া ফোন দিয়েছে। বিরক্তি ভাব নিয়ে ফোনটা রিসিভ করলাম। মায়া বলে উঠল, কিরে, ফোন ধরতে এত সময় লাগলো কেন? কি বলতে ফোন দিয়েছিস সেটা বল। বাবু, এত রাগ করে না। রাগ শরীরের জন্য ভালো না। আচ্ছা বল, কি বলবি? খেয়েছিস রাতে নাকি এখনো না খেয়ে পড়তেছিস? এসব বলতে ফোন দিয়েছিস? তো তোকে কি প্রেম করার জন্য ফোন দিব নাকি? কথাটা শুনে ফোনটা কেটে দিলাম। কি একটা মেয়ে রে বাবা, আমার পিছনে এভাবে লেগে থাকে। এভাবে কিছুদিন চলে গেল। ভার্সিটি দিনগুলো সুন্দরভাবে কাটতে লাগলো। একদিন সকালে ভার্সিটিতে ঢুকতে যাব, তখনই পিছন থেকে মায়া ডাক দিল। তাই দাঁড়িয়ে গেলাম। কি হয়েছে, কিছু বলবি? তোর জন্য মিম একটা সারপ্রাইজ নিয়ে দাঁড়িয়ে আছে, যা ভেতরে। মায়াকে আর কিছু না বলে চলে গেলাম। আল্লাহ জানে কি হয়েছে। এসব ভাবতে ভাবতে ভিতরে আসতেই মিমকে দেখলাম মাঠের কোণে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মিমের দিকে এগিয়ে যেতেই মিম আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো। মিম এসেই আমার দিকে একটা খাম এগিয়ে দিয়ে বলল, হুসেইন, এগুলো কি? আমি কি তোমাকে কোন ভালোবেসেছিলাম যে তুমি আমাকে এত বড় ধোঁকা দিলে? মিমের কথা শুনে কিছু বুঝতে পারতেছি না, তাই খামটা খুলে দেখতে লাগলাম। খামের ভিতরে কিছু ছবি, যেটাতে আমি মায়াকে জড়িয়ে ধরে আছি। এরকম আরো কিছু ছবি আছে। ছবিগুলো দেখে মাথাটা চক্কর দিয়ে উঠল। এটা কিভাবে সম্ভব কিছুই বুঝতেছি না। ছবিগুলোতে ডুব দিলাম। তখনই মিমের মাথায় ঘোর কাটলো। সারা কলেজ জানি তুমি আর মায়া একজন আরেকজনের শত্রু, আর ভেতরে ভেতরে এসব করো। প্লিজ চুপ করো, আমাকে ভাবতে দাও। না, তুমি আগে এটা বলো আমাকে কেন এসবের মাঝে টানলে? আমি কি দোষ করেছি? মিম, তুমি এগুলো পেয়েছো কোথায়? আমার বইয়ের ভেতরে একটু আগে পেয়েছি। বুঝেছি, আসো আমার সাথে। তারপর মিমকে নিয়ে গেলাম মায়ার কাছে।
মায়া এক কোনায় ওর বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিল। আমি গিয়ে মায়াকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি মায়া? মানে কোনগুলা? দেখ, রাগ উঠাবি না, আর এমন ভাব নিচ্ছিস যে তুই কিছু জানিস না। মায়ার হাতে খামটা ধরিয়ে দিলাম। তারপর মায়া সেগুলো খুলে দেখে আমাকে বলল, তোর যদি আমাদের সম্পর্কের কথা কাউকে বলতে লজ্জা পাস, তাহলে এতে আমি কি করব? আর এগুলো ব্যাপারে আমি কিছুই জানি না। তোর আর আমার সম্পর্ক মানে? মানে এটা তোকে বলতে হবে? দেখ মায়া, সত্যিটা কি বল, না হলে রাগ উঠলে কি করব তা তুই ভাবতেও পারবি না। সত্যি বলার কি আছে? আর হ্যাঁ, তোর আর আমার মাঝে একটা সম্পর্ক আছে, ভালোবাসার। এটা তুই আর অস্বীকার করতে পারবি না। কি আছে? রিলেশনশিপ। ব্যাস, রাগটাকে আর আটকাতে পারলাম না। ঠাস করে মায়ার গালে একটা চড় বসিয়ে দিলাম। আশেপাশে সবাই হাঁ করে তাকিয়ে রইল আমার দিকে। তাই মায়াকে বললাম, আমাদের রিলেশনের প্রথম উপহার দিলাম, আর যদি আমার আর মিমের মাঝে আসতে চাস তাহলে জানে মেরে ফেলবো, বলে দিলাম। মায়া গালে হাত দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মিমকে নিয়ে চলে যাচ্ছিলাম, তখনই তিশা ডাক দিয়ে বলল, তোকে আমি দেখে নিব। আমি ওর কথার কর্ণপাত না করে চলে গেলাম মিমকে নিয়ে। তারপর মিমে রাগ করে বাসায় চলে গেল। মন এমনিতেই খারাপ, তাই ক্লাস না করে বাসায় চলে আসছি। মন খারাপ, তাই দুপুরে খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। বিকেলে মাথায় কারো হাত বোলানোর কারণে ঘুমটা ভাঙলো। তাকিয়ে দেখি মায়া আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। লাফ দিয়ে উঠে দূরে সরে গেলাম। তারপর মায়াকে বললাম, তুই এখানে কি করিস? বাবু, তোমার ঘুম ভেঙে গেছে? ওই কি সব আবল তাবল বলতেছিস? আর তুই আমাদের বাসায় আসলি কখন? এমন ভাবে বলছিস যেন তোদের বাসা থেকে আমাদের বাসা কয়েক কিলোমিটার দূরে, সামনেই তো, তাই মন চেয়েছে চলে আসলাম। আসছিস ভালো কথা, তো তুই আমার রুমে কি করিস? এমনি ছ্যাঁকা খেয়ে কি অবস্থা দেখতে এলাম। তুই এগুলো করছিস কেন? তোর জন্য আমি সাইদের সাথে ব্রেকআপ করলাম, আর তুই রিলেশনে থাকবি? এটা কি মানতে পারি বল? দেখ, এসব বাদ দিয়ে রাত্রিকে সব সত্যি বলে দে, মেয়েটা না হলে ভেঙে পড়বে। অসম্ভব। আমি যতদিন অন্য একটা রিলেশনে না যাচ্ছি ততদিন তুইও সিঙ্গেল থাকবি। মায়ার কথা শুনে রাগও উঠলো, আবার হাসিও পেল, তাই পিক করে হেসে দিলাম। মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, এভাবে হাসছিস কেন? তোর কথা শুনে। কেন, আমি হাসির কি বললাম? এই যে বললি তুই রিলেশনে যাওয়ার আগ পর্যন্ত আমাকে সিঙ্গেল থাকতে হবে, তোর রিলেশনের অপেক্ষায় বসে থাকলে আমি বুড়ো হয়ে যাব, তাও তুই রিলেশনে যেতে পারবি না। মানে? এক কথায় তোকে সহ্য করার ক্ষমতা ছিল একমাত্র সাইডের, তাকে ছেড়ে দিয়েছিস, তাই আর কারোর সাথে রিলেশনে যেতে পারবি বলে আমার মনে হয় না। তুই কি আমাকে চ্যালেঞ্জ করতেছিস নাকি? অবশ্যই না, শুধু একটু সুবুদ্ধি দিতেছি, ভালো হয়ে যা, না হলে বিয়ের জন্য আঙ্কেল ছেলে পাবে না তোর জন্য। তুই সকালে থাপ্পড় দিয়েছিস, কিছু বলিনি, কিন্তু এখন এর অপমানটা কলিজায় গিয়ে লেগেছে। দেখ, আমি সত্য কথা বলেছি, এটা যদি তোর জন্য অপমান হয় তাহলে আমার কিছু করার নেই। তুই কি বলতে চাইছিস? আমি বিয়ের জন্য পাত্র পাবো না? পাত্র পাবি, তোকে চিনে এমন পাত্র পাবি না, কারণ যারা তোকে চিনে বা স্বভাব সম্পর্কে জানে তারা কখনোই তোকে বিয়ে করবে না। ওকে, আমি আজকে তোকে চ্যালেঞ্জ করে গেলাম, আমি এমন কাউকে বিয়ে করব যে কিনা আমাকে একদম কাছ থেকে চিনে, সেটা যেভাবেই হোক। ওকে, আমিও দেখবো। ওকে, আর হ্যাঁ, মিমের সাথে সম্পর্কের কথাটা ভুলে যান। এমন বিষ ঢেলেছি যে সে তোর দিকে তাকালেও থুতু ফেলবে। মিমের সাথে খারাপ কিছু করলে বা বলে থাকলে আমি যে তোর কি অবস্থা করবো তা তুই ভাবতেও পারবি না। আমাকে যে সকালে চট দিয়েছিস তার ফল, আর অপমানের ফলটা বাকির খাতে তুলে রাখলাম। বলেই মায়া চলে গেল। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি মিমের একটাও কল নেই। অন্য সময় তো কল দিয়ে পাগল করে ফেলতো, তাহলে আজকে একটাও দেয় নাই। তাই উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম। মিমকে ফোন দিয়ে পার্কে আসতে বললাম। মিম আসতে রাজি না, অবশেষে অনেক কষ্টে রাজি করালাম। পার্কে গিয়ে মিমের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম মিম আসতেছে। কিছুটা কাছে আসতেই দেখি মিমের চোখগুলোতে পানি জমে আছে। তাই আমি উঠে মিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মিম, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু না, বলো কি বলতে ডেকেছ? আমার হাতে সময় খুব কম। এমন ভাবে বলছো কেন? আগে তো কখনো এমন ভাবে কথা বলনি। আচ্ছা বলো কি বলবে। আগে এটা বলো, তোমার চোখে পানি কেন? এমনি ধুলো পড়েছে তাই। আমাকে অবহেলা করতেছো তুমি? আচ্ছা যা বলার বলো, বাসায় কেউই নেই, তাই তাড়াতাড়ি ফিরতে হবে। আসলে মায়া যা বলেছে বা দেখিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার আর মায়ার মাঝে এমন কিছুই নেই, আর হবেও না। মিম কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবতে লাগলো, তাই আবার বললাম, প্লিজ মিম, তুমি মায়ার কথা বিশ্বাস করো না। ওই মেয়েটা আমাদের আলাদা করার জন্য এসব বলতেছে। মিম আমার দিকে কিছুক্ষণ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল,
মায়ার সাথে নাকি তোমার বিয়ে ঠিক হয়ে আছে ছোটবেলা থেকেই। কি? কে বলেছে এই ফাউল কথাটা তোমাকে? মায়া একটু আগেই ফোন করে বলল তোমাকে আমার সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে, আর তোমাদের মাঝে নাকি অনেকবার ফিজিক্যাল রিলেশনও হয়েছে। কথাটা শুনে মাথায় আগুন ধরে গেল। মেয়েটা এত নিচে নামতে পারে যা বলার মতো না। তাই মিমকে বললাম, মিম, কিছুদিন আগে তুমি আমাকে বলেছিলে না মায়া আমাদের মাঝে ফাটল ধরাতে চাই? এখন মায়া সেটাই করতেছে। আর তুমি জানো না মায়া জিতার জন্য যে কোনো কিছু করতে পারে বা বলতে পারে। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, মায়া যা বলেছে সেগুলো কি সত্যি নাকি মিথ্যা? সবগুলো কথা মিথ্যা, আর ওই ছবিগুলো ছিল এডিট করা। তোমাকে বোকা বানিয়ে সে এখন মজা নিচ্ছে। মায়া আসলেই একটা খারাপ মেয়ে। বলেই মিম আমাকে জড়িয়ে ধরলো। আমিও মিমকে জড়িয়ে ধরলাম। তারপর মিমকে বললাম, মিম, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? কেন, সন্দেহ আছে নাকি? না, আসলে তুমি এত সহজে ভুল বুঝে ফেলেছো আমাকে, যার কারণে অনেক কষ্ট পেয়েছি আমি। তবে বলেছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা চলো এখন মায়ের সাথে একটু মজা নেওয়া যাক। মানে কি করবে তুমি? দেখতে থাকো। বলেই ফোনটা পকেট থেকে বের করে মায়াকে ভিডিও কল দিলাম। মায়া রিসিভ করে আমাকে বলল, কিরে, এই সময় ফোন দিয়েছিস? মুখটা একটু ভার করে ফেললাম আর হালকা কাঁদো কাঁদো ভাব নিয়ে বললাম, ওই তুই মিমকে কি এমন বলেছিস যে সে আমাকে থাপ্পড় দিয়ে চলে গিয়েছে? কিছু মন্ত্র পড়েছি, তাতেই কাজ হয়ে গিয়েছে। আচ্ছা, তোর কি মনে হয় তুই হালকা একটু বা বেশি মন্ত্র পড়লে আমার আর মিমের মাঝে ফাটল ধরাতে পারবি? এই দেখ। বলেই মিমকে টান দিয়ে আমার কাছে আনলাম আর কপালে একটা চুমু এঁকে দিলাম। ব্যাস, মায়া যা বোঝার বুঝে গিয়েছে। মায়া আর কিছু না বলে টুক করে ফোনটা কেটে দিয়েছে। এদিকে আমি আর মিম হাসতে হাসতে শেষ। মিমকে বাসায় নামিয়ে দিয়ে এসে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। পরের দিন ভার্সিটিতে যেতেই দেখি মায়া এক কোণে দাঁড়িয়ে আছে। তাই আমি মায়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? এমনি তোকে বলতে হবে নাকি? জানি। কেন তোর মন খারাপ? যা তো, ফালতু বলিস না। আরে রাগ করিস না, আর যা পারিস না তা করতে গেলে এমনই হয়। আর তুই কিভাবে ভাবলি আমাদেরকে আলাদা করতে পারবি? মায়া এবার কিছু না বলে মুচকি হাসি হেসে দিল আর আমার দিকে খারাপ একটা লুক নিয়ে তাকালো। তাই বললাম, এভাবে তাকিয়েছিস কেন? না, এমনি। আর দেখি তোদের সম্পর্ক কতদিন ভালো থাকে। একবারে শরম হয়নি তোর, নাকি আরো পেতে চাস? বাবু সেটা সময় বলে দিবে। বলেই মায়া চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম ওইখানেই। তারপর হঠাৎ পিছন থেকে কেউ কাঁধে হাত রাখে। তাকিয়ে দেখি মিম। আমাকে বলল, হুসেন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি, চলো ক্লাসে যাই। তারপর মিমকে নিয়ে ক্লাসে চলে গেলাম। তবে মায়া আবার কি করে তা নিয়ে টেনশনে পড়ে গেলাম। যাক, যা হওয়ার তা দেখা যাবে। দুপুরে মিম চলে আসলো। ক্লাস না করে আমি বিকেলে ক্লাস শেষ করে মিমকে নিয়ে একটু ঘুরতে গেলাম মনটা হালকা করার জন্য। তবে মায়ার সেই ভিলেনের মতো হাসিটা ভাবাচ্ছে আমাকে কি না কি করে নিয়ে টেনশনে আছি। তখনই মিম আমাকে বলল, হুসেন, কি এত ভাবতেছো তুমি? না, আসলে সকালে। তারপর মিমকে সব বললাম। তাই একটু চিন্তা হচ্ছে, ও যেই মেয়ে না জানে কি করে বসে। আরে এ নিয়ে চিন্তা করো না, ও আর আমাকে ভুল বোঝাতে পারবে না। তুমি আরামে গিয়ে ঘুমিয়ে থাকো। এবার যদি আমাকে ভুল বুঝো তাহলে তোমার সাথে আর কখনোই কথাই বলবো না আমি। ওকে, আর তুমি ওই পেতনিটার থেকে দূরে থাকবে। ওকে। আর মায়া কিছু বললে আগে আমাকে জানাবেন, না জানিয়ে আবার মুখ ফুলে বসে থাকেন না আবার। তুমি মায়াকে বলে দিবে আমার সাথে যেন কথা বলতে না আসে। ওকে, আর কিছু বলতে হবে? আর আমাদের দেখে যেন হিংসা না করে। ওলে পাগলি, সব বলে দিব এখন, ঠিক আছে? ওকে এখানে নিয়ে আসতে কেন? তোমাকে কিডন্যাপ করব বলে। শয়তান। চলো একটু হাঁটি, তারপর না হয় যা বাসায় চলে যাব। চলো। কিছুক্ষণ পর হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আব্বু ফোন দিয়েছে, তাই রিসিভ করলাম। কিরে, কোথায় তুই? এই তো একটু বাইরে, বাসায় আসবো একটু পরে। তাড়াতাড়ি আয়, কাজ আছে একটু। ওকে, আসতেছি। বলেই ফোনটা কেটে দিলাম। তখনই মিম আমাকে বলল, পাশে যেতে বলেছি নাকি? হুম। ওকে চলো, আজকে বাসায় চলে যাই, পরে আরেকদিন আসবো। ওকে চলো। তারপর মিমকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার বাসায়। কলিং বেল দিতেই ছোট বোন এসে দরজা খুলে দিল। ভিতরে যেতেই অবাক হয়ে গেলাম, কারণ ভিতরে মায়া, আঙ্কেল আন্টি সহ আমাদের পরিবারের সবাই বসে আছে। আজকে তো অনুষ্ঠান বা এমন কোনো বিশেষ দিন নেই, তাহলে সবাই একসাথে বসে এই বাড়িতে। মায়ের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম আমাকে দেখে লজ্জা পাচ্ছে, এমন ভাব করতেছে। আমি অবাক হব নাকি? সবাই এইখানে কেন এটা ভাববো, এটাই বুঝতেছি না। তখনই আব্বু বলল, কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতেছিস? যা গিয়ে মায়ার ওখানে গিয়ে বস।
কোনো কিছু না ভেবে মায়ার পাশে বসে গেলাম। আস্তে করে মায়াকে জিজ্ঞেস করলাম, কিরে তোরা এখানে কেন সবাই? চুপচাপ বসে থাক, সব জানতে পারবি। কেন আমরা এখানে? আমি আর কিছু না বলে চুপচাপ বসে রয়েছি। কিছুক্ষণ পর আঙ্কেল বলে উঠল, এবার বল, কবে ওদের বিয়ের দিনটা ঠিক করলে ভালো হয়? ওদের যেহেতু পরীক্ষাটা এগিয়ে এসেছে, তো পরীক্ষা শেষ হোক, তারপরে একদিন ধরে বিয়ে দিয়ে দিব। ওকে, তাহলে পরীক্ষাটা শেষ হোক। ওনাদের কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই মায়াকে আবার জিজ্ঞাসা করলাম, কার বিয়ের কথা চলতেছে? আমরা চলে গেলে সেটা তোর আব্বুকে জিজ্ঞেস করিস, তাহলেই হবে। মেজাজটাই খারাপ করে দিল, তাই আর কিছু না বলে বসে রইলাম চুপচাপ। কিছুক্ষণ পর মায়া এরা সবাই চলে গেল। তখনই আব্বুকে জিজ্ঞাসা করলাম, কার বিয়ে নিয়ে কথা বলছো তোমরা? কার আবার? তোর বিয়ে নিয়ে। কি? তোর আর মায়া আপুর বিয়ে নিয়েই তো কথা হলো এতক্ষণ। আব্বু আম্মু, তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি যে আমি ওই মেয়েকে বিয়ে করব? আমাদের মাথা ঠিক আছে বলেই তোর বিয়ে মায়ের সাথে ঠিক করেছি। আমি কোনোদিনও মায়াকে বিয়ে করব না। তোরা তো একজন আরেকজনকে ভালোবাসিস, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? মায়াকে যে আমি ভালোবাসি এটা কে বলেছে তোমাদের? কেন, মায়া তো বললো তোরা নাকি একজন আরেকজনকে ভালোবাসিস অনেক আগে থেকে। ওই মেয়েটা পাগল হয়ে গিয়েছে, আর আমি অন্য আরেকজনকে ভালোবাসি, তাই মায়া প্রতিশোধ নিতে এটা করতেছে। তুই আবার কাকে ভালোবাসিস? তারপর মোবাইল থেকে মিমের ছবিটা বের করে সবাইকে দেখালাম। তারপর মিমের সম্পর্কে সব বললাম। তখন আব্বু বলল, আচ্ছা, আমি মায়ের আব্বুর সাথে কথা বলে দেখি। আর হ্যাঁ, এই মায়া নামের মেয়েটাকে বউ করার স্বপ্ন ভুলে যাও। বলেই ভিতরে চলে গেলাম নিজের রুমে। রাগে মাথাটা গজগজ করতে লাগলো। এসব ফাউল চিন্তা বাদ দিয়ে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হতেই দেখি মোবাইলে কল আসতেছে। তাকিয়ে দেখি মায়ার ফোন, তাই বিরক্তি নিয়ে ফোন করলাম। মায়া বলল, ধাক্কাটা সামলাতে পেরেছিস তো, নাকি আবার অজ্ঞান হয়ে গিয়েছিস? জি, সামলেও নিয়েছি, আর তোর ব্যাপারে সব বলেও দিয়েছি। আর তারা এবার আঙ্কেলের সাথে কথা বলে তোর অভিনয় সমাপ্ত করে দিবে, চিন্তা করিস না। মায়া চুপ হয়ে গেল আমার কথা শুনে। বুঝলাম টেনশনে পড়ে গেছে মেয়েটা, তাই আবার বললাম, কিরে এবার তুই ধাক্কা খেলি নাকি? তবে দেখি কি করা যায়। দেখ মায়া, এসব সিরিয়াস বিষয় নিয়ে পাগলামি বন্ধ কর, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। খারাপ যাই হোক, বিয়ে তো আমি তোকেই করব। রাগে মাথাটা ফেটে যাচ্ছে, তাই ফোনটা কেটে দিলাম। কিছু না বলে চুপচাপ বসে রইলাম। রাতে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ভার্সিটিতে গেলাম। ভিতরে যেতেই মায়া সামনে এসে দাঁড়ালো। আমি পাশ দিয়ে চলে যাওয়ার সময় মায়া বলে উঠল, এভাবে কতদিন পাশ কাটিয়ে চলে যাবি? কিছুদিন পর তো আমার হাতের মুঠোয় আসতে হবে। আমি কোনো কথা না বলে ক্লাসে গিয়ে মাথা নিচু করে বসে রইলাম। ক্লাস শুরু হতে অনেক টাইম বাকি, তাই ক্লাসে কেউ নেই, তাই মায়ের কথাগুলো ভাবতেছি। তখনই কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। তাকিয়ে দেখি মিম। কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু না বলে মিমকে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে পানি চলে আসলো আপনা আপনি। জানি না চোখের পানিটা কেন এসেছে। মিম হয়তো কিছুটা অবাক হয়েছে আমার এমন আচরণে, তাও মিম জিজ্ঞাসা করলো, হুসি, কি হয়েছে আমাকে বলো। কালকে বাসায় গিয়ে দেখি। তারপর মিমকে সব বললাম। এখন কি করব নিজেই বুঝতেছি না। আচ্ছা, তোমার আপু যেহেতু বলেছে কথা বলবে, সেহেতু দেখো কি হয়। মিম তুমি জানো না, মায়া যে করেই হোক এটা করে ছাড়বে। ওর মতো মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। হারে কিচ্ছু হবে না, দেখে নিও। তাই যেন হয়। আমরা কথা বলছিলাম, তখনই মিম ক্লাসে ঢুকে আর আমাকে মিমকে জড়িয়ে ধরা দেখে বলে, ক্লাসকে কি তোমরা পার্ক বানিয়ে ফেলবে নাকি? মায়া, তুমি কি শুরু করেছো এটা? আমি আবার কি করলাম? যা করার তা তো তোমরা করতেছো। মায়া, তুমি হুসাইনের বাসায় বিয়ের প্রপোজাল পাঠিয়েছো কেন? আমার মন চেয়েছে তাই। তুমিও পাঠাও। আমি কি না করেছি নাকি? তুমি আর কাউকে পেলে না হুসাইনকে ছাড়া? নাকি হিংসা হয় আমাদের সম্পর্ক দেখে? আমি রাগী, তবে হিংসুটে না। আর হোসেনকে ভালো লেগেছে, তাই বিয়ে করতেছি, হিংসা করে নয়। বলেই মায়ের রুম থেকে চলে গেল। মিম এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বিকেলে ক্লাস শেষ করে আমি মিমকে তার বাসায় নামিয়ে দিয়ে চলে আসলাম নিজের বাসায়। বাসাতে আসতেই দেখি সবাই মুখটা ভার করে বসে আছে, তাই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সবাই এভাবে মুখটা ভার করে বসে আছো কেন? মায়ের আব্বুকে ফোন দিয়েছিলাম। তো উনি কি বললো? বলল সে নাকি মায়ের সাথে কথা বলেছে, আর মায়া নাকি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, আর তোকে না পেলে সে সুইসাইড করবে। সে মারা গেলে আমি কি করব? মারা যাবে না বেঁচে থাকবে সেটা সম্পূর্ণ মায়ের ব্যাপার। এখানে আমি কি করতে পারি? তবে মায়াকে আমি বিয়ে করব না, এটা শিওর। কি বলিস এসব? একটা মেয়েকে এভাবে মরতে দিব আমরা? আর তুই জানিস না ওর বাবা আমাদের কত বড় উপকার করেছে? উপকার করেছে ভালো কথা, তার জন্য কি আমি তার মেয়েকে বিয়ে করব নাকি? আর আমি যে
অন্য আরেকজনকে পছন্দ করি, এটা জেনেও কেন আমার পিছনে পড়ে আছে? দেখ, বিয়ের আগে এমন সম্পর্ক সবারই থাকে। তুই বরং ওই মেয়েটাকে ভুলে যাওয়ার চেষ্টা কর, তাতেই ভালো। আব্বু, তোমাদের কিভাবে বোঝাবো আমি? আঙ্কেলকে বলে দিও আমি এই বিয়ে করব না, মানে করব না। প্লিজ বাবা, একবার ভেবে দেখ। আব্বুকে থামিয়ে দিয়ে আমি বললাম, আঙ্কেলকে বলে দিও সে যদি বিয়ে নিয়ে আর একটা পাও বাড়ায় তাহলে তার মেয়েকে মরতে হবে। না, আমি নিজে সুইসাইড করব, তাহলে দেখবে সব শান্তি হয়ে গিয়েছে। কথাটা শুনে সবার চোখ মুখ বড় বড় হয়ে গিয়েছে। আমি সেদিকে খেয়াল না করে নিজের রুমে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে আবার রুমে এসে বসে রইলাম। তখনই মিম কল দিল। তারপর মিমকে সব খুলে বললাম। মিম তারপর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পড়ালেখা করে শুয়ে গেলাম। চোখে লেগে আসতেছিল, তখনই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মায়া। রাগটা মাথায় উঠে গেল। আবার মায়া নামটা দেখে একরকম বিরক্ত নিয়ে রিসিভ করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ফোন দিয়েছিস কেন এত রাতে? তোর সাথে কথা বলতে মন চাইতেছিল, তাই। কেন, ফোন দিতে পারি না নাকি? দেখ, কাজের কিছু বলা থাকলে বল, না হলে ফোনটা রেখে দিব। ওকে শোন, আজকে পরীক্ষার সাবজেক্টের চার্ট দিয়েছে, সেটা তোর ইমেইলে পাঠিয়ে দিয়ে রেখেছি, দেখ। থ্যাঙ্কস বলেই ফোনটা কেটে দিলাম। আর একটাও কথা বললাম না। তারপর আরামের একটা ঘুম দিলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না খেয়ে ভার্সিটিতে চলে গেলাম। আম্মু ডেকেছিল, কিন্তু এক প্রকার রাগ নিয়ে বেরিয়ে গেলাম। ভার্সিটিতে গিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে এক কোনায়, তাই আমি মিমের কাছে গেলাম। তারপর বসে রইলাম চুপ করে, মন খারাপ করে। তখনই পিছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি মায়া। মায়া বলল, কিরে, তুই নাকি না খেয়ে চলে এসেছিস ভার্সিটিতে? তো কি হয়েছে? খাওয়ার উপর রাগ করতে নেই, ধর এটা খেয়ে নে। বলে একটা প্যাকেট আমার দিকে এগিয়ে দিল। এমনিতেই মাথায় রাগ, তার উপর আবার এসব ঢং করতেছে। তাই বললাম, দেখো মায়া, এমনিতেই মাথা ঠিক নেই, তার উপরে প্যারা দিস না প্লিজ, যা এখান থেকে। ওকে, তবে এগুলো খেয়ে নিস। বলে প্যাকেটটা রেখে চলে গেল। আমি প্যাকেটটা নিয়ে দূরে ছুঁড়ে মারলাম। তখনই মিম আমাকে বলল, হুসেইন, তুমি খেয়ে আসোনি সকালে? আবার তুমি শুরু করো না প্লিজ। না, চলো গিয়ে খেয়ে আসি, আর সব ঠিক হয়ে যাবে দেখো। এখন চলো খেয়ে আসি। তারপর মিমের জোরাজোরির কারণে যেতে হলো খেতে। নাস্তা শেষ করে চলে আসলাম ক্লাসে। বিকেলে ক্লাস শেষ করে বাসায় আসতে দেখি সবাই চুপচাপ করে বসে রয়েছে। আমি কাউকে কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসলাম। এভাবে দুদিন কেটে গেল। স্বাভাবিকভাবেই ভাবলাম আঙ্কেল হয়তো এই বিষয়টা নিয়ে আর এগোবে না, কিন্তু শুক্রবার আজকে, তাই সবকিছু বন্ধ। বিকেলে নিচে সবাই মিলে টিভি দেখতেছি। এমন সময় আঙ্কেল ফোন দিয়েছে আব্বুর মোবাইলে। আব্বু ফোন রিসিভ করে কথা বলতে লাগলেন। আব্বু আঙ্কেলকে বোঝাতে চাইতেন, কিন্তু আঙ্কেল বোঝার পাত্রই না। আব্বু তখন ফোনটা লাউড স্পিকারে দিয়ে সবার সামনে রাখলেন। তখন আঙ্কেল বললেন, দেখ, তুই হুসাইনকে যেভাবেই হোক রাজি করা, না হলে মায়া আমাকে হুমকি দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে যদি বিয়ের দিন তারিখ ঠিক না হয় তাহলে সে নিজেকে শেষ করে দিবে। তুই মায়ের মাকে একটু বুঝিয়ে বল। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয় নাই। তার একটাই কথা, বিয়ে পরীক্ষার হলেই চলবে, তবে 1 সপ্তাহের ভিতরে। বিয়ে কবে হবে সেই দিন তারিখ ঠিক করতে হবে। দেখ, এখন আমরা যেদিকেই যাই সেদিকেই বিপদ। বিয়ে ঠিক না করলে মায়াকে হারাতে হবে, আর ঠিক করলে আমার ছেলেকে হারাতে হবে। দেখ, তুই কি করবি জানি না, তবে হুসাইনকে যে করেই হোক বিয়েতে রাজি করাতে হবে। আমি কি করব নিজে বুঝতেছি না। দেখ, তুই হুসাইনকে বল, প্রয়োজন পড়লে আমার সব সম্পত্তি আমি হুসাইনের নামে করে দিব, তাও আমার মেয়েকে বাঁচা। দেখো, হুসাইন এসবে রাজি হবে না, আর তুই মায়াকে বুঝিয়ে বল যেন পাগলামি না করে। আরে সে কি কথা শোনার মেয়ে নাকি? ও যা বলবে তাই, না হলে কি করে বাকিটা তো তুই জানিসই। দেখো, যেদিকেই যাব সেদিকেই বিপদ দেখতে পাচ্ছি। আমি কি করব কিছুই বুঝতেছি না। দেখ, যেভাবেই হোক হুসাইনকে আমার মেয়ের জন্য চাই। প্রয়োজনে আমি সারা জীবন তোকে যা উপকার করেছি তার বিনিময় হিসেবে হলেও তোর ছেলেকে আমার মেয়ের জন্য চাই, তাও আমি মায়াকে হারাতে পারবো না। কথাটা বলে আঙ্কেল ফোনটা কেটে দিল। আর আমি কথাটা শুনে স্তব্ধ হয়ে গেলাম। উনি বিনিময়ে আমাকে চাইতেছে? কি বলবো, নিজেই ভাষা হারিয়ে ফেলেছি। আব্বুর দিকে তাকিয়ে দেখি মুখটা কালো হয়ে আছে। আমাকেও কিছু বলতে পারতেছেন না, আর ওই দিকেও সামলাতে পারতেছেন না। সবাই থ মেরে বসেছিলাম। তখনই আব্বু বলে উঠল, এবার বলো, আমি কোন দিকে যাব? নিজেকে আজ বড় অপরাধী মনে হচ্ছে। আব্বু আঙ্কেলের সাথে কথা বলে দেখি কি হয়। তুই আর কি বলবি? দেখলি না, উপকারের বিনিময় হিসেবে তোকেই চাইতেছি। আমি আর কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। উপকারের বিনিময় দিতে হবে এভাবে তা জানতাম না আমি। এসব ভাবতেছি, তখনই আব্বু বলে উঠল, সব সমস্যা আমাকে ঘিরে। আমি না থাকলে সব ঠিক হয়ে যাবে। তোকে বা
মায়াকে কাউকে মরতে হবে না, আমি মরে গেলে সব ঠিক হয়ে যাবে। বলেই আব্বু নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। আম্মু আর ছোট বোন গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। আমি তখনও জিন মেরে বসে আছি। মিমকে ছাড়া বাঁচার কখনো কল্পনাও করিনি। আর এখন বিয়েতে রাজি না হলে হয়তো আব্বুকে হারাতে হবে। কি করব কিছুই বুঝতেছি না। এমন মনে হচ্ছে নিজের ভিতরে টেনশন বেশি হওয়ার কারণে সেটা জ্যাম হয়ে গিয়েছে। পরিস্থিতি আগে সামলাতে হবে। তাই উঠে আব্বুর দরজার সামনে গিয়ে বললাম, আব্বু আমি বিয়ে করব মায়াকে, তাও তুমি কিছু করো না প্লিজ। কিছুক্ষণ পর আব্বু বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তুই আমাকে ছোট হওয়া থেকে বাঁচালি। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। এসে ওয়াশরুমে ঢুকে গেলাম। পানির ট্যাপটা ছেড়ে দিয়ে মুখটা ধুয়ে নিলাম। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মনে মনে ভাবতে লাগলাম, আবারও এক মধ্যবিত্ত হেরে গেল পৃথিবীর নিয়মের মাঝে। এসব ভাবছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। ঠিক করে নিলাম যে হয়তো সুখে থাকতে পারবো না মায়াকে বিয়ে করে, তবে সবাইকে খুশি তো রাখতে পারবো, এতেই অনেক কিছু। তবে এটা করলে যে মিমের কাছে অপরাধী হয়ে যাব, এটা তাদের কিভাবে বোঝাবো? আমি কি করব তা নিজে জানি না। হয়তো একজনের কাছে অপরাধী হব, তবে সবাইকে সুখে রাখতে পারবো, এতেই অনেক। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি তা নিজেও বলতে পারি না। সকালে কারো ফোনে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি মিম। বুকটা দাগ করে উঠলো, তাও রিসিভ করলাম। মিম বলল, কি জনাব, ঘুম ভাঙেনি? এই তো। আচ্ছা, আজ থেকে নাকি আর ক্লাস হবে না, তাই ভার্সিটিতে আজ যাওয়ার দরকার নাই। ওকে, তুমি বিকালে একটু দেখা করতে পারবে? কোথায় আসতে হবে বলো? তুমি নদীর পাড়ে এসো। ওকে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম। তারপর আঙ্কেলের বাসার দিকে রওনা দিলাম। যাওয়ার পর আঙ্কেল আন্টির সাথে কৌশল বিনিময় করে জিজ্ঞাসা করলাম, আন্টি মায়া কোথায়? সে তো ঘুমাচ্ছে। কেন, কোনো কাজ আছে নাকি? না আন্টি, ওর কাছে আমার একটা খাতা আছে, সেটা নিতে এসেছি। আচ্ছা, তুমি যাও, গিয়ে নিয়ে আসো। আমি আর কিছু না বলে সোজা উপরে চলে গেলাম মায়ার রুমে। গিয়ে দেখি এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় মায়াকে কেউ দেখলে বলবে না মায়া এমন কাজ করতে পারে, কারণ ঘুমালে মায়াকে অনেক মায়াবী লাগে। মায়াকে হালকা করে ডাক দিতে সে আমাকে বলল, কিরে, তুই আমার রুমে এত সকালে? সূর্য আজ কি কোন দিকে উঠলো? ছাদে আয়, তোর সাথে কথা আছে আমার। বলে আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর মায়া এসে আমাকে বলল, কিরে, কি বলবি বল? প্লিজ এসব কাহিনীগুলো থামা, আমি আর নিতে পারতেছি না। তুই কিসের কথা বলছিস? দেখ, ভাব ধরিস না প্লিজ। আর আমি হার মেনেছি তোর কাছে। এখন থেকে তুই যা বলবি আমি তাই শুনবো। তাও এসব ড্রামা বন্ধ কর। আমি তোকে বিয়ে করব, এখানে ড্রামা আসবে কোথা থেকে? আমি সিরিয়াসলি তোকে বিয়ে করব। বললাম তো আমি হার মেনেছি। প্রয়োজন পড়লে তোর পা গুলো দে, আমি তোর পা ধরে ক্ষমা চাইবো। আর তুই যা বলবি তাই শুনবো, প্রমিস? ভেবে বলছিস তো? বল কি করতে হবে এর বিনিময়ে? বাসার সবাই যেভাবে বলছে, তুইও তাদের কথা মতো আমাকে বিয়ে করে নে, বেশ, এটাই দাবি। মায়ার কথায় রাগ উঠতে লাগলো আমার। যেই কথাটাই বলি সে সেই কথাটাকে ঘুরিয়ে এই জায়গাতেই আনে। নিজের রাগটাকে কন্ট্রোল করে বললাম, আচ্ছা বিয়ে করা ছাড়া কি আর কোনো উপায় নেই? আছে তো। তাহলে এতক্ষণ কথা না ঘুরিয়ে এটা উপায়টা বললেই তো পারতি। বল কি উপায়? আমাকে বউ বানিয়ে নে। মাথাটা নষ্ট হয়ে যাবে এই মেয়ের সাথে কথা বললে। তাই আর না বাড়িয়ে চলে আসলাম বাসায়। বিকেলে পার্কে মনমরা হয়ে বসেছিলাম। তখনই মিম এসে পাশে বসে গেল। আমাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, এভাবে বসে আছো কেন? কিছু না বলে মাথাটা নিচের দিকে চুপচাপ বসে রইলাম, কারণ মিমকে কি বলবো এটাই ভেবে পাচ্ছি না। তখন মিম আবার বলল, হোসেন, কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। আবার নতুন করে কি কিছু হয়েছে? নতুন করে কিছু হয়নি, যা ছিল তা শেষ করে ফেলেছে মায়া, আর আমি হেরে গিয়েছি মিম। মানেটা একটু খুলে বলো প্লিজ। কালকে বিকেলে মিমকে সব বললাম, বলেই চুপ করে গেলাম। মিমের চোখের কোণে পানি জমে আছে, কিন্তু হাত দেওয়ার অধিকারটা হয়তো হারিয়ে ফেলতেছি। এইভাবে কিছুক্ষণ দুজনেই চুপ করে বসে রইলাম। তখনই মিম আমাকে বলল, হোসেন, তুমি আমাকে ভুলে যেতে চেষ্টা করো, তাতেই ভালো। কারণ তোমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে তোমাকে হয়তো আমাকে না হয় তোমার বাবার সম্মান আর জীবনটা একটা বেছে নিতে হবে। তাই তোমার জন্য ভালো হবে আমায় ভুলে যাওয়া। আমি অশ্রু চোখে মিমের দিকে তাকালাম। মিম তার নজর সরিয়ে নিল। হয়তো নজর মিলাতে মিম নিজেকে সামলে রাখতে পারবে না, তাই নজর নামিয়ে ফেলেছে। মিম জানো,
আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখন সামনে পিছনে যেদিকেই যাই কারো না কারো কাছে অপরাধী হতে হবে। হোসেন, তুমি নিজেকে সামনের দিকে নিয়ে যাও, আর আমি কিছু মনে করব না। তুমি মায়াকে বিয়ে করে নাও, তাহলে তুমি অনেক খুশি হবে। সান্ত্বনা দিতেছো? মিম আমাকে কিছু না বলে চুপচাপ বসে রইল। মিমের পাশে বসে থাকতে পারতেছি না, নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে নিজেকে। তখনই মিম বলল, চলো বাসায় যাই, এমনিতেই অনেক রাত হয়ে যাচ্ছে, আর আমরা একসাথে থাকতে পারবো না বলে কি হয়েছে? আমরা তো ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারি না কি? জানি না তোমাকে হারিয়ে খোদার উপরে রাগ করব, নাকি এত সুন্দর জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য তাকে দোষ দিব, এটাই বুঝতেছি না। হয়েছে, এবার চলো বাসায় যাই। তারপর আর কিছু না বলে মিমকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। জানি না আজকে কি হারিয়েছি, তবে নিজের জীবনের সব থেকে দামি জিনিস হারিয়েছি, এটা বুঝতে পারতেছি। তবে মায়ার উপর প্রচুর রাগ হলো। তার দরকার বিনিময়ে ভালোবাসা, তাই তাকে বিনিময়ের ভালোবাসাই দিব। কখনো মনে জায়গা করতে পারবে না। মায়াকে বিনিময়ে সবকিছু দিব, তার সাথে আমার সম্পর্ক থাকবে শুধু উপকারের বিনিময়ে ভালোবাসা। মায়াকে আর তুই না, এখন থেকে আপনি করে বলবো, কারণ সে সব ভেঙে দিয়েছে শুধু বিনিময়ের ভালোবাসা চেয়ে। পরের দিন সকালে ভার্সিটিতে গিয়ে এক কোণে বসেছিলাম, তখনই মায়া এসে বলল, কিরে, আজকে তোর নায়িকা কোথায়? দেখতে পাচ্ছি না। কিছু না বলে চুপচাপ বসে রইলাম। তখনই মায়া আবার বলল, কিরে, কথা কানে যায় না? জি বলেন, আমি শুনতেছি। আমার মুখ থেকে আপনি শুনে মায়া হয়তো চমকে গিয়েছে, ওর মুখে রিয়াকশন এটাই বলতেছে। নিজেকে সামলে নিয়ে মায়া বলল, ওই, তুই আমাকে আপনি করে বলছিস কেন? আরে আপনার বাবা আমাদের এত উপকার করেছে, তাহলে আমি আপনাকে তুই বা তুমি কি করে বলি বলেন? খোঁচো দিতেছিস নাকি? আরে না, আপনারা বিনিময়ে আমাকে চেয়েছেন, আমি তো বিয়েতে রাজি হয়ে গিয়েছি, এতে খোঁচা দেওয়ার কি আছে? দেখ, তোর আপনি আমার ভালো লাগতেছে না, আর এসব ঢং বাদ দে। দেখুন, আপনারা উপকার করেছেন তাই সম্মান প্রাপ্য, আর আমি ঢং করতে যাব কেন? আমি তো রিয়েলিটিতে চলতেছি, আর তাই যদি কেউ উপকার করে তাকে সম্মান দিয়ে কথা বলতে হয়। ওকে, ডাকতে থাক, আর সম্মান দেওয়া ভালো। বলেই মায়া উঠে চলে গেল। আমি সেই জায়গাতেই বসে রইলাম। এভাবে কেটে গেল কিছুদিন। এর মাঝে বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে, আমার পরীক্ষাও প্রায় শেষ। আমি পরীক্ষার মাঝে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, আর ওরা যা বলে তাতেই তাল মিলিয়ে চলতে লাগলাম, কারণ যা হারাবার তা তো হারিয়ে ফেলেছি। হয়তো ওই দিনই জীবনের শেষ দিনটাও কাটিয়ে নিয়েছিলাম। পরীক্ষার শেষ দিনে মায়া সবাইকে বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দিতে লাগলো। সবাই শকড হলো আমার আর মায়ার বিয়ের কথা শুনে। পরীক্ষা শেষ আজকে, তাই বাসায় এসে ঘুমিয়ে গেলাম। আর এক সপ্তাহ পরে বিয়ে। সন্ধ্যায় ঘুম ভাঙলো, মাথায় হাত দিয়ে বুলিয়ে দিতেছে। তাকিয়ে দেখি মায়া, তাই লাফ দিয়ে উঠে বললাম, আপনি এখানে কেন? কেন, আর 10 দিন পর তো এই রুমটা তো আমারও হবে, তাই আগে থেকে এসে অভ্যাস করতেছি। ও হ্যাঁ, তা বলেন আপনার কি সেবা করতে পারি? কিছু করা লাগবে না, তুই এখানে শুয়ে থাক, আমি তোর চুলে বিলি কেটে দিতে ভালো লাগতেছে। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে গেলাম, কারণ জীবনের একটাই লক্ষ্য এখন, তার বিনিময় কিভাবে পূরণ করব। এভাবে কেটে গেল আরো 9 দিন। সবকিছুই ঠিকঠাক চলতেছিল। বিয়েটাও হয়ে গেল আজকে। সবাই মুখে হাসি, আমিও হাসতেছি, তবে সেটা মন থেকে নয়, সবাইকে খুশি রাখার জন্য। মায়াকে নিয়ে বাসায় আসতে আসতে গভীর রাত হয়ে গিয়েছে। সবাই মায়াকে নিয়ে পড়ে আছে, তাই আমি বাহিরে গিয়ে বসে রইলাম। রাতে বাহিরে বসে চাঁদের দিকে তাকিয়েছিলাম, তখনই আব্বু কাঁধে হাত রাখলো। আমি বললাম, আব্বু কিছু বলবে? তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি না রে? আরে দূর, কি যে বলো না, তোমার সম্মান বাঁচাতে নিজেকে কোরবানি করে দিতে পারি, এটা আর কি। আচ্ছা যা, অনেক রাত হয়ে গিয়েছে, এখন রুমে যা। বলেই সেখান থেকে সোজা রুমে চলে আসলাম। দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মায়া নতুন বউয়ের মতো খাটে বসে আছে, তাই গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার কি সেবা লাগবে বললে ভালো হতো। মায়া এবার চট করে ঘুমটা খুলে আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, নতুন বউয়ের সাথে কি করতে হয় তা জানিস না? জি, বলে দিলে ভালো হতো। নিজের ভিতরের ফিলিংস থেকে যা আসে তা থেকে কর, এটাও কি বলে দিতে হবে? সরি, আসলে ভিতরের ফিলিংস শব্দটা মারা গিয়েছে, তাই কি করতে হবে বলে দিলে ভালো হয়। মায়া অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, হয়তো ভাবতেছে এমন ছেলেটা কবে বদলে গেল। কিছুক্ষণ পর আমাকে বলল, কিছু করতে হবে না, এসে শুয়ে পড়। জি ঠিক আছে, বলেই গিয়ে খাটের একপাশে শুয়ে গেলাম। মায়া চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে মায়া আমার বুকে মাথা রাখলো। আমি চুপচাপ মরার মতো পড়ে রইলাম। তখন মায়া বলল, আমাকে জড়িয়ে ধর। আমি কোনো কথা না বলে জড়িয়ে ধরলাম।
তারপর মায়া চুপচাপ ঘুমিয়ে গেল। আমার চোখে ঘুম নেই, শুধু একটা কথাই মাথায় নাড়া দিতেছে। সবার মন রাখতে গিয়ে একজনের মন ভেঙে দিলাম আমি। এই অপরাধের ক্ষমা কোথায় থেকে পাবো? আর মায়া ফিলিংসের কথা বলছে, সে নিজে জানে না ফিলিংসগুলো শুধু একজনকে ঘিরে, আর সেই হারিয়ে গেছে আমার জীবন থেকে। এসব হাজারো চিন্তা করতে লাগলাম আর চোখ দিয়ে সমানে পানি পড়তে লাগলো। কখন যে সকাল হয়ে গেল নিজেও জানি না। হঠাৎ মায়ের বুকের মাঝে নড়াচড়া দিয়ে উঠল। বুঝলাম মায়ের ঘুম ভাঙতেছে। আমি হাত দিয়ে চোখের পানিগুলো মুছে ঘুমের ভান ধরে চোখটা বন্ধ করে নিলাম। মায়া উঠেই নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিল। তারপর হঠাৎ করে আমি নিজের গালে নরম ঠোঁটের ছোঁয়া অনুভব করলাম। তারপর মায়া চলে গেল। আমি তাকিয়ে দেখি ওয়াশরুমে চলে গিয়েছে ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফিরে এসে আসার শব্দ পেলাম, তাই আবার চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর মায়া আমাকে ডাক দিল। ঘুম ভেঙেছে এমন একটা ভাব নিয়ে তাকালাম। তখনই মায়া বলল, তুই রাতের বেলায় ঘুমের মধ্যে কিস করলি কেন আমাকে? মায়ার কথা শুনে আমি টাসকি খেয়ে এলাম। কাল রাতে আমি ঘুমালাম কখন? নাকি মায়া ভাব নেওয়ার জন্য বলেছে? এসব ভাবতেছি তখন মায়া আবার বলল, কিরে, উত্তর দিচ্ছিস না কেন? সরি, আসলে ঘুমের মধ্যে মানুষ কি করে তা তো বলতে পারে না, তাই ভুল করে হয়ে গিয়েছে, মাফ করে দিবেন প্লিজ। ওকে, যা উঠে ফ্রেশ হয়ে আয়। ওকে বলেই উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হবার পর মায়া আর আম্মুকে নিয়ে নাস্তা করতে গেলাম। আমি চুপচাপ গিয়ে নাস্তা করতে বসে গেলাম। ওইদিকে মায়াকে নিয়ে সবাই মজা করতেছে। এসব কেমন যেন বিরক্ত লাগতেছে, তাই হালকা কিছু খেয়ে রুমে চলে আসলাম। কিছুতেই ভালো লাগতেছে না। আমার পিছন পিছন মায়াও রুমে আসলো। এসে আমাকে বলল, রুমে চলে আসলি কেন? আসলে ভালো লাগতেছিল না তাই চলে আসছি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? সবাই কেমন করে যেন তাকিয়ে দেখতেছিল তোর চলে আসার দিকে। ও তো এখন কি করতে হবে বলেন? আমার সাথে বাহিরে আয়, আর সবার সাথে হাসি মুখে কথাবার্তা বলবি। ওকে, এই হাসিটা চলবে? তোরে হাসি দিতে বলছি, দাঁত বের করে দেখাতে বলি নাই। আর এমন ভাবে হাসি দিতেছিস যেন হাসি দিতে কষ্ট হইতেছে তোর। আসলে এর চেয়ে সুন্দর হাসি আমি দিতে পারি না। কেন, আগে যে মিমের সাথে বসে বসে হাসতি, ওইগুলো কোথায় এখন? ওই যার নামটা বলেছেন তার সাথে মাটি চাপা পড়ে গেছে হাসিগুলো। আমার কথা শুনে মায়া চুপ হয়ে গেল। কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর বলল, আয় বাইরে যাই, রুমে ভালো লাগতেছে না। চলেন। তারপর মায়াকে নিয়ে বাইরে গেলাম। সবার সাথে কথা বলতে লাগলাম। বিকেলে রেস্ট করতে রুমে এসে শুয়েছিলাম, তখনই মায়া রুমে আসলো। তারপর ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দরজা লাগিয়ে দিয়ে এসে আবার বুকে শুয়ে গেল। আমি আগের মতোই শুয়েছিলাম। তখন মায়া বলল, আচ্ছা হুসাইন, এখন তো স্বামী স্ত্রী, তাই না? কাজী সাহেব বলেছিল, কালকে শুনেছি। তুই কি এখনো আমাকে মেনে নিতে পারিসনি? তোর কি বলেন এসব? আমি তো ওই দিন আপনাকে মেনে নিয়েছি, যেদিন আপনার আব্বু বিনিময় চেয়েছিল। হুসাইন প্লিজ, পেছনে সবকিছু ভুলে যা। এখন এসব মনে রেখে লাভ নেই। ওকে ভুলে গেলাম। এই তো ভালো ছেলে। তো এখন বল, আমাকে ভালোবাসিস কিনা? ভালোবাসাটা কি জানতে পারলে খুব ভালো হতো। দেখ হুসাইন, আমি মানতেছি যে আমি তোকে জোর করে বিয়ে করেছি, কিন্তু এখন তো সবকিছু মেনে নিয়েছি। তুইও মেনে নে, তাতেই ভালো। ওকে। আচ্ছা হুসাইন, তুই কি এখনো ওই মিমকে ভালোবাসিস? দেখুন, এসব বিষয় জানার আপনার কোনো অধিকার নেই। তার চেয়ে ভালো আপনার কি উপকার করতে পারি এটা বলেন। আমি নিজে সবটুকু দিয়ে চেষ্টা করব সেটা পূরণ করার। কথাগুলো বলতে বলতে চোখের কোণ দিয়ে টপ টপ করে 2 ফোঁটা পানি ঝরে গেল। তাড়াতাড়ি করে মুছে ফেললাম। মায়া আমার কথা শুনে আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এখন কেমন লাগে মায়া? আমিও ওই দিন এমনভাবে কষ্ট পেয়েছিলাম যা হয়তো তুমি আজকে ফিল করতেছো। মায়া বললে হয়তো আমি তার সাথে সেক্স করতে আমি তাও করব, তবে তা বিনিময় হিসেবে ভালোবেসে না। কারণ আমি মাটি দিয়ে দিয়েছি আমার মন আর বাকি সবকিছু মিমে চলে যাওয়ার সাথে। এখন নিয়ম মতো রোবটের মতো নিজের দায়িত্ব পালন করে যাব। এটাই হয়তো বাকি জীবনে থাকবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না। চোখ খুলল কারো ডাকে। তাকিয়ে দেখি মায়া মাথার পাশে বসে আছে। এবার আর ঘাবড়াইনি। মায়াকে বললাম, জি কিছু বলবেন অথবা কিছু করতে হবে আমাকে? জি, এখন উঠে নিচে খেতে আসে, সবাই খেতে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেকক্ষণ ঘুমিয়েছি, তাই উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসলাম। এসে বসে রইলাম চুপচাপ। কি করব তাও ভেবে পাচ্ছি না। ভার্সিটি খোলা থাকলে এমনটা না করে এসব কাটিয়ে উঠতে পারতাম। এখন তো পুরো বেকার লাগতেছে নিজেকে। এসব ভাবতেছিলাম তখনই মায়া রুমে আসলো। এসে আমাকে বলল, কি রে, তোর শরীর ভালো না? জি ভালো। বলেন আপনার কিভাবে সেবা করতে পারি? ওই আমি তোরে বলছি আমার কিছু লাগবে না। তাহলে কথায় কথায় এটা বলিস কেন? বলেন আপনার কি সেবা করতে পারি?
জি, নিজের কাজটা যদি ভুলে যাই আর আপনি যদি এতে কষ্ট পান, তাই দায়িত্ব নিয়ে নিজের কাজটা নিজে করি। মায়া আমার কথা শুনে কিছুক্ষণ ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল। তারপরে হঠাৎ ঠাস করে গালে একটা চর বসিয়ে দিল। আমি বললাম, এতক্ষণে ভালো লাগতেছে আমার যে আপনাকে সেবা দিতে পেরেছি। মায়া আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আমি কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর মায়া ওয়াশরুম থেকে বের হয়ে এসে আমার পাশে শুয়ে গেল। আমি সেদিকে খেয়াল না করে নিজের মতো শুয়ে রইলাম। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বজায় রইল। হঠাৎ মায়া বলে উঠল, হুসাইন, তুই আমার বুকে মাথা দিয়ে ঘুমা আজকে। আমি মায়ার কথা মতো মায়ার বুকে মাথা দিয়ে শুয়ে গেলাম। তখন মায়া আমাকে বলল, আমার হার্টবিট শুনতে পাচ্ছিস হুসাইন? জি। হার্টবিট গুলো কি বলতেছে তাকে শুনতে পাচ্ছিস না? সরি ম্যাডাম, এসব বোঝার ক্ষমতা আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি। দেখ হুসাইন, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, মাফ করে দে প্লিজ। দেখুন, আমি কোনো ব্যাপারে আপনার উপরে রাগ করে নেই, তাই বারে বারে মাপ চেয়ে আমাকে লজ্জা দিবেন না প্লিজ। দেখ, এভাবে বলিস না, বললাম তো ভুল হয়ে গিয়েছে। প্লিজ ম্যাডাম, এভাবে বলবেন না। আমি যদি পারতাম তাহলে ক্ষমা করে দিতাম। দেখ হুসাইন, তোকে জোর করব না, তুই ক্ষমা করে দে, না হলে কিন্তু আমি বাধ্য হব জোর করতে। ম্যাডাম, আপনি বললেই আমি কাজ করে দিব, জোর করার কি আছে? আমার কথা শুনে মায়া রাগে টলমল করতে লাগলো। আমি কিছু না বলে চুপচাপ রইলাম। তখন মায়া আবার বলল, বুঝছি, তোকে বুঝিয়ে পারবো না, তাই যা করার আমাকেই করতে হবে। আপনি কেন কষ্ট করতে যাবেন? আমাকে বলেন, আমি করে দিচ্ছি। তুই কি করতে পারবি? আমার সাধ্যের ভিতরে হলে অবশ্যই পারবো। ওকে, ভালোবাসতে পারবি আমাকে? সরি ম্যাডাম, এটা আমার সাধ্যের অনেক বাহিরে, তাই পারবো না। আপনি চাইলে জীবন দিতে পারি, তবে ভালোবাসতে পারবো না। কথায় কথায় খুঁজে দেওয়াটা কোথা থেকে শিখেছিস? বলবি একটু, বলবি? সময়ের কাছ থেকে। আসলে সময় মানুষকে বদলে দেয় আর অনেক কিছু শিখিয়ে দেয়। মাঝে মাঝে পাথর সহ বানিয়ে দেয় একটা মানুষকে। হো, তাই এমন ভাবে কথা বলিস? আন্তরিকভাবে দুঃখিত আমি। আপনি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন। আমার কথা শুনে মায়া ফিক করে হেসে দিল। তারপর বলল, তোর কথায় শুধু কষ্ট পাই না, এমন লাগে বুকের ভেতরে হাতুড়ি দিয়ে আঘাত করতেছে, বুঝছ? জি ম্যাডাম। আচ্ছা, সব বাদ দিয়ে একটা সোজা কথা বলে দিই, শুনে রাখ। জি বলেন। তোকে আমি 2 দিন সময় দিলাম, এর মাঝে আমাকে ভালোবেসে মেনে নিবি। তোর জন্য ভালো, আর এর মাঝে মেনে না নিলে তোর থেকে জোর করে আমি আমার অধিকার আদায় করে নেব। হালকা মুচকি হেসে আমি চোখ বন্ধ করে ফেললাম। জানি না মায়া কি ভাবতেছে, আর সেটা জানার কোনো প্রয়োজন মনে করি না। মায়া আমাকে জড়িয়ে ধরল। আমি কোনো কিছু না বলে চুপ করে শুয়ে রইলাম। হাজারো চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়ে গেলাম। কখন তা বলতে পারি না। সকালে ঘুম ভেঙে তাকিয়ে দেখি আমি নিজের সিটে শুয়ে আছি, আর মায়া আমার বুকে শুয়ে ঘুমিয়ে আছে। আমি ওঠার জন্য হালকা করে মায়াকে বুকে নামাতে চাইছিলাম, তখনই মায়ার ঘুমটা ভেঙে গেছে। ঘুমন্ত গলায় আমাকে বলল, হুসেন, ঘুমাতে দে তো একটু। তো নড়াচড়া না করে যেভাবে আছিস সেভাবেই শুয়ে থাক প্লিজ। তারপর আবার ওইভাবে শুয়ে রইলাম। কি আর করার, কিছু না বলে চুপচাপ শুয়ে চোখ বন্ধ করে রাখলাম। এভাবে কেটে গেল 2 দিন। বিয়ের সব নিয়ম প্রায় শেষ, তবে বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগতেছে না। তার উপর এসব প্যারা। রাতে বসে বসে মোবাইল টিপতেছিলাম, তখনই মায়া রুমে আসলো। এসে আমাকে বলল, কিরে, আজকে তো 2 দিন শেষ, কি ঠিক করলি? আপনি আমাকে যা বলবেন তাই করব। আমি তাই এখানে মেনে নেওয়া আর না নেওয়ার কিছুই নেই। বুঝছি, তোকে বুঝিয়ে লাভ নেই, তার চেয়ে বরং তোর সাথে কঠিন হয়ে থাকাটা ভালো। এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এখন এদিকে এসে আমাকে কিস কর। মায়ার কথা মতো তার কাছে গিয়ে কপালে একটা কিস করলাম। তখন মায়া রেগে বলল, ওই, তোরে কপালে কিস করতে বলেছিলাম আমি? সরি ম্যাডাম, আপনি স্থান উল্লেখ করেন নাই, তাই আমি কপালে করেছি। ওই, নিজের বউয়ের কপালে কিস করে কেউ? আর এটা বলে দেওয়া লাগে নাকি? বউ কথাটা শুনে নিজের অজান্তেই ফিক করে হেসে দিলাম আমি। মায়া আমার হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর নিজেকে সামনে নিয়ে বললাম, সরি ম্যাডাম, আসলে একটা কথা মনে পড়ায় হাসি পেয়ে গিয়েছিল। আমি বুঝেছি কেন হেসেছিস। থাক, তোকে কিছু করা লাগবো না, যা করার আমিই করতেছি। জি ম্যাডাম। কথাটা বলতে না বলতেই মায়া আমার ঠোঁটগুলোকে সে নিজের ঠোঁট দিয়ে দখল করে নিল। তারপরে কিছুটা স্কিপ করে যাওয়াই ভালো, তবে মন থেকে একটু হয়নি। যা হয়েছে সব বিনিময় থেকে করেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া এখনো ঘুমাচ্ছে, তাই উঠে চলে গেলাম ফ্রেশ হতে। শেষ বিকেলে রুমে বসেছিলাম, তখনই মায়া রুমে আসলো। এসে বলল, হুসেন, চল বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি।
জি বলেন, কোথায় যেতে চান? আমি নিয়ে যাচ্ছি। তুই আবার শুরু করে দিলি? রেডি হয়ে নে, ঘুরতে যাব ব্যাস। তোকে কোথাও নিয়ে যাওয়া লাগবে না, আমি যাব, তুই শুধু সাথে থাকলেই হবে। ওকে। তারপর রেডি মায়ের সাথে বের হলাম। তখন মায়া আমাকে বলল, মুজিবনগর অনন্য পার্কে যাই। পার্কে নামটা শুনে হালকা অবাক হলাম, কারণ ওই পার্কে আমি আর মিম প্রায়ই বসে গল্প করতাম, আর ওই পার্কে হাজারো স্মৃতি জমা আছে। মায়া ওই পার্কে যেতে বলেছে কেন, এসব ভাবতেছিলাম। তখনই মায়া আবার বলল, কিরে, যাবি নাকি এখানেই বসে থাকবো সারাদিন? তারপর গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম বাসা থেকে। ওই পার্কে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। ভিতরে ঢুকে আমি মায়ার সাথে হাঁটতেছি আর মিমের সাথে বসে থাকা সেই জায়গাগুলো দেখতে লাগলাম। কেন জানি বুকের ভিতরে হালকা ব্যথা অনুভব করতে লাগলাম, আর চোখের কোণে হালকা হালকা পানি জমা হতে লাগলো। পানিগুলো মুছে হাঁটতে লাগলাম, কারণ এই পানিগুলোর কোনো মূল্য নেই পৃথিবীর কাছে, কারণ বেইমানি করে ফেলেছি তার সাথে। এখন অপরাধী হিসেবে বেঁচে আছি আমি। এসব ভাবতে ভাবতে আনমনে হাঁটতেছি। তখন মায়া ডাক দিয়ে বলল, কিরে, অতীতে চলে গেলি নাকি? আসলে শরীরটা ভালো লাগতেছে না। ও, আমি তো মনে করেছিলাম তুই মিমের কথা ভাবতেছিলি। আমি আর কিছুই বললাম না, চুপচাপ নির্বাক দর্শকের মতো কিছুক্ষণ কাটিয়ে আসলাম মায়ার সাথে। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। মায়াও কিছুক্ষণ পর রুমে আসলো, এসেই আমার উপর শুয়ে বলল, তোকে নিয়ে ঘুরতে গিয়ে মজা নেই, মনে হয় একটা রোবট নিয়ে ঘুরতে বের হয়েছি। আমি কিছু না বলে চুপ করে শুয়ে রইলাম আর মায়ার কথাগুলো শুনতে লাগলাম। মায়ার এবার আমার সামনে উঠে দাঁড়িয়ে গেল। তারপর আমাকে বলল, আচ্ছা হুসাইন, আমরা হানিমুনে গেলে ভালো হবে বলতো? ম্যাডাম আমি কি বলবো বলেন, আপনি যেখানে যেতে চান আমিও সেখানেই যাব। আচ্ছা, তুই এমন করে কথা কেন বলিস বলতো? আচ্ছা বাদ দে সব, চল আমরা সিলেটে গিয়ে ঘুরে আসি। ওকে। মায়া চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর আমার চোখটা লেগে আসলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো মায়ার ডাকে। তাকিয়ে দেখি আমার পাশে বসে আছে। আমাকে সজাগ হতে দেখে বলল, কিরে, ঘুম ভেঙে গেছে? জি। আচ্ছা উঠে রেডি হয়ে নে তাড়াতাড়ি, আমাদের বাসায় একটু যেতে হবে, আব্বু ডেকেছে আমাদেরকে। ওকে। তারপর রেডি হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা করে মায়াকে নিয়ে ওদের বাসায় গেলাম। সবার সাথে কুশল বিনিময় করা শেষ হলে আঙ্কেল আমাদের নিয়ে তার অফিসে গেল। গিয়ে নিজের মতো করে বসে রইলাম। কিছুক্ষণ পর মায়া আমাকে বলল, তোকে এখানে আব্বু কেন নিয়ে এসেছে জানিস? না, কেন? আজকে আব্বু তার সব সম্পত্তি তোর আর আমার নামে লিখে দিবে। মায়ার কথা শুনে ফিক করে হেসে দিলাম। হাসি থামিয়ে রাখতে না পেরে এসে দিয়েছি। মায়া অবাক হয়ে গেল আমাকে হাসতে দেখে। তারপর বলল, ওই হাসতেছিস কেন? আপনারা সবাই পারেনও বটে। মানে? এখন একটা কথা মনে আসায় হেসে দিয়েছি। সরি অসময় হাসিটা দেওয়ার জন্য। ও, তা কি এমন কথা যা মনে পড়ে গেল এই সময়? ওই যে কথায় আছে না, জুতো মেরে গরুদান, এটা মনে পড়ে গিয়েছিল। হুসাইন, তুই এখানে শুরু হয়ে যাস না প্লিজ, বাসায় গিয়ে যা বলার বলিস। সরি ম্যাডাম, আমি তো মাত্র সত্যটা বললাম। তোরে নিয়ে আর পারি না সত্যি। বলেই মায়ের রুম থেকে বেরিয়ে চলে গেল। আমিও সেই আগের মতোই বসে রইলাম। দুপুরে মোটামুটি অনেক লোকজন এসে উপস্থিত হলো, আরো অনেক রকম আয়োজন। বিকেলে আমার আর মায়ের নামে আঙ্কেল তার সব সম্পত্তি করে দিল। আমি কিছু না বলে শুধু মায়ের পাশে দাঁড়িয়েছিলাম। সবকিছু শেষ করে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসতে আসতে বাসায় এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মায়া খাটে শুয়ে আছে। আমাকে দেখে বলল, কি রে, কেমন গেল দিনটা? ভালো। বলেই রেডি হতে লাগলাম। তখনই মায়া পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি কিছু না বলে নিজের কাজ করতে ব্যস্ত। তখনই মায়া বলল, হুসেন তুই এমন করিস কেন? একটু ভালোভাবে কথা বলে কি হয়? সরি। আচ্ছা শোন, আর তো 1 মাস পরে রেজাল্ট দিবে, চল এই সময়টাতে হানিমুন শেষ করে আসি। ওকে। তাহলে 3 দিন পর আমরা যাবো ঘুরতে, ঠিক আছে? মাথা নেড়ে হ্যাঁ বলে দিলাম। তারপর মায়া চলে গেল ফ্রেশ হতে। আমিও বসে বসে মোবাইল টিপতে লাগলাম। তারপর কেটে গেল এভাবে 1 মাস। এদিকে রেজাল্টও বেরিয়ে গিয়েছে। হানিমুন সহ বাকি সবকিছু শেষ করে ফেললাম। কিন্তু মায়ার সাথে সেই আগের মতোই আচরণ করি, একটু বদলাইনি। কারণ মায়া যা করেছে তা ক্ষমা করার না। তবে এটা ভেবে ভালো লাগতেছে যে কালকে ভার্সিটিতে গিয়ে মিমকে দেখতে পাবো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরোতে যাব। তখনই মায়া পিছন থেকে ডাক দিয়ে বলল, আমাকে নিয়ে যাবি নাকি বউকে রেখেই চলে যাবি? আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর মায়া আসলে তাকে সাথে নিয়ে ভার্সিটিতে গেলাম। ভিতরে গিয়ে সবার সাথে কথা বলে চুপচাপ ক্লাসরুমে বসে রইলাম।
কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল, কিন্তু মিম এখনো আসেনি। বিকেলে ক্লাস শেষ করে গেটের কাছে দাঁড়িয়ে দেখতে লাগলাম মিম আসলে এসেছে কিনা, কিন্তু না, মিমকে দেখতে পাইনি। অবশেষে তিশাকে আসতে দেখে সেখান থেকে সরে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইলাম। তারপর মায়াকে নিয়ে বাসায় চলে আসলাম। মিমকে দেখতে না পেয়ে মনে একটা ভয় কাজ করতে লাগলো। তাও নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, আজকে হয়তো আসেনি, কালকে আসবে। এসব ভাবতেছিলাম, তখনই মায়া বলল, কি রে, কি এত চিন্তা করতেছিস? না এমনি। ও আচ্ছা, ঘুমা। তারপর এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে মায়াকে নিয়ে ভার্সিটিতে গেলাম। মায়া ভিতরে চলে গেল। আমি মাঠের এক কোণে দাঁড়িয়ে নীরবে দু চোখে মিমকে খুঁজতে লাগলাম, কিন্তু মিমের নাম গন্ধ নেই। কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারতেছি না, তাই নীরবেই চারপাশে দেখতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কাঁধে হাত রাখলো, তাই হালকা ঘাবড়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি মায়া। আমাকে এভাবে ঘাবড়াতে দেখে মায়া বলল, আরে ভয় পাস না, আমি। কিছু বলবেন? তুই যাকে খুঁজতেছিস সে এই ভার্সিটিতে আর আসবে না। মানে? মানেটা হলো মিম ভার্সিটি থেকে টিসি নিয়ে চলে গিয়ে অন্য আরেক ভার্সিটিতে ভর্তি হয়েছে, তাই তাকে খুঁজে লাভ নেই। তো আমি কি করব? সে যা মন চাই করুক, তাতে আমার কি? বলে সেখান থেকে সোজা ভার্সিটির ভিতরে চলে এলাম। প্রচুর কান্না পাচ্ছে এখন কেন জানি, তাও সবকিছু চেপে গেলাম নিজের ভিতরে। আমার জন্য একটা মেয়েকে ভার্সিটি বদলে ফেলতে হলো। মায়ার উপর রাগটা বাড়তে লাগলো। ভিতরে পাথরটা আরো বড় হয়ে গেল। কিছু না বলে চুপচাপ বসে রইলাম। এমন লাগতেছে নিজের জীবনের মানেটা হারিয়ে ফেলেছি। কিভাবে পারলাম এটা করতে? এখন খোদার কাছে একটাই দোয়া, মরণটা যেন তাড়াতাড়ি হয়। নিজেকে নিজের ভিতর বন্দি করে নিয়েছি। কিভাবে পার করব এই অপরাধ বোধটা নিয়ে? এভাবে চলতে লাগলো দিনগুলো। নিজেকে এখন অনেক শক্ত করে নিয়েছি। মায়া এখনো পারিনি আমার ভালোবাসা আদায় করতে। এইভাবে কেটে গেল 6 মাস। বিকেলে আমি ঘুমাচ্ছিলাম, তখনই মায়া এসে ডাকতে লাগলো। আঙ্কেল নাকি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে, তাই উঠে হসপিটালে গেলাম। শেষ রাতের দিকে আঙ্কেলের সাথে কথা বলার সুযোগ হয় সবার। আঙ্কেল সবার সাথে কথা বলে শেষে আমাকে আর মায়াকে তার কাছে ডেকে নিয়ে যায়। ভিতরে গিয়ে আঙ্কেলের পাশে বসতেই আঙ্কেল আমাকে বলল, হুসাইন, আমি যতদিন পর্যন্ত সুস্থ না হই ততদিন তুমি আমার অফিসটা সামলাও বাবা। আঙ্কেল, মায়া সবকিছু সামনে নিবে, আপনি চিন্তা করবেন না। দেখো, মায়ে বা তুমি দুজনের একজন সামনে নিও, এতটুকুই। আর ভার্সিটির পড়া শেষ হলেই তোমাকে অফিসে বসতে হবে না, মনে রেখো। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রুম থেকে বেরিয়ে আসলাম। তখন মায়া বলল, আমি মেয়ে হয়ে অফিস সামলাবো, আর তুই কি করবি? দেখুন, আপনার আব্বুর অফিস, তাই আপনি সামলালেই ভালো হবে, না হলে পরে আবার। কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। তারপর বললাম, তার চেয়ে ভালো আপনি সামলান। মায়া হয়তো বুঝতে পেরেছে কি বলতে চেয়েছি, তাই রাগী মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুই না বলিস আমি যা বলবো তুই তাই শুনবি? বলেন, কি করা লাগবে? কাল থেকে বাবা সুস্থ হওয়ার আগ পর্যন্ত তুই অফিস সামলাবি। কি আর করার, তাই হ্যাঁ বলে দিলাম। তারপর সকালে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে চলে গেলাম অফিসে। ম্যানেজার সবকিছু বুঝিয়ে দিয়েছে, তাই অত একটা অসুবিধা হয়নি। দুপুরে লাঞ্চ টাইমে মায়া অফিসে এসে হাজির খাবার নিয়ে। কিছুটা আজব লাগলো, এখানে খাবার আনার কি আছে? সবাই খেতে চলে গেল। তখন মায়া আমাকে খাবার রেডি করে দিতে দিতে বলল, সরি সকালে ওইভাবে কথা বলার জন্য। আরে না, ঠিক আছে। দেখ, তুই একটা বিষয় নিয়ে রাগ করে আছিস সেই প্রথম থেকে, আবার এটা নিয়ে রাগ করে বসে থাকিস না। আমি কারো উপর রাগ করি না। আচ্ছা, তাহলে আজকে তোকে আমি খাইয়ে দেব। তারপর প্লেটটা নিয়ে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। আমি কিছু না বলে চুপচাপ খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে মায়া আমাকে বলল, শোন, আজকে তোর আর হসপিটালে যাওয়ার দরকার নেই, তুই বাসায় গিয়ে রেস্ট করিস। আমি কাল বা পরশু চলে আসবো বাসায়। ওকে। মায়ার যাওয়ার আগে জড়িয়ে ধরল। আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, এটা একটা অফিস, কেউ চলে আসতে পারে। কেউ আসবে না, আর আসলেও সিসি ক্যামেরায় দেখা যাবেই। আর বেশি কথা না বলে চুপচাপ জড়িয়ে ধর আমাকে। আমি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর মায়া চলে গেল। আমি আবার অফিসের কাজে মন দিলাম। তারপর অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। যাক, অনেকদিন পর ভালো লাগতেছে মায়াকে রুমে না দেখে। এভাবে কেটে গেল 3 বছর। ভার্সিটি লাইফ শেষ করে কিছুদিন হলো আঙ্কেলের বিজনেসে হাত দিয়েছি। সবকিছু স্বাভাবিকভাবে বদলে গিয়েছে, শুধু মায়া আর আমার সম্পর্ক ছাড়া। কারণ আজও মায়াকে মাফ করতে পারিনি আমি। কারণ মায়াকে মিমের কাছে মাফ চাইতে হবে, আর মিম যদি মায়াকে মাফ করে তবেই আমি মায়াকে মাফ করব। বিকেলে অফিস থেকে বাসায় চলে এসেছি। ভালো লাগতেছে না।
আমাকে দেখে মায়া বলল, কিরে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি, শরীর খারাপ নাকি তোর? না আমি ঠিক আছি, এমনি ভালো লাগতেছে না তাই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুই বসে থাক, আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি। না লাগবে না, আমি ঠিক আছি। তোর কি মন খারাপ? না ম্যাডাম, আমি ঠিক আছি। আজকে তো মিমের বার্থডে, তাই তোর মন খারাপ, তাই না? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আসলেই আজকে মিমের বার্থডে, তাই মনটা খারাপ। তখন মায়া বলল, তুই আর কতদিন মিমকে মনে রাখবি বলতো আমাকে? মায়ার কথা শুনে হালকা মুচকি হাসি দিয়ে চুপ করে বসে রইলাম। তখন মায়া বলল, আমার কথাটা শুনে মায়া রাগে গজগজ করতে লাগলো। তারপর আমাকে বলল, আচ্ছা তুই কি চাস বলতো হুসাইন? কিছুই না। হুসাইন আমার দিকে তাকাতো একটু। বলেন। আচ্ছা মিমের থেকে আমি কোন দিক দিয়ে কম বলতো? উল্টো মিমের চেয়ে আমি আরো বেশি সুন্দর, তারপরও কেন এমন করছিস? আপনি বাহির দিয়ে মিমের থেকে সুন্দর এটা মিথ্যা না, তবে মিমের ভিতরে যে সৌন্দর্য তার কাছে ধারাও যেতে পারেননি আপনি। মায়া এসে আমার কোলে বসে আমার গালে হাত দিয়ে নরম সুরে বলল, আচ্ছা বল, কি করলে তুই আমাকে ক্ষমা করবি? দেখুন, আপনি আমার সাথে কোনো অন্যায় করেননি যে আপনাকে আমি মাফ করব, সো বাদ দেন এসব। আচ্ছা আমি যদি মিমের কাছে ক্ষমা চেয়ে নেই, তাহলে কি তুই আমাকে ক্ষমা করে দিবি? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। মায়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গালে একটা কিস করলো। আচ্ছা আমি মিমকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চেয়ে নেব, তারপর তোকে বোঝাবো কত ধানে কত চাল। বলে উঠে চলে গেল মায়া, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। দুদিন পর দুপুরে অফিসে বসে কাজ করতেছি, তখনই দরজায় কেউ নক করলো, তাই বললাম, ইয়েস কামিং। তখনই দরজা ঠেলে মিম রুমে আসলো। আমি অবাক হয়ে গেলাম মিমকে 4 বছর পর দেখে। মিম রাগী মুখ নিয়ে আমার দিকে এগিয়ে এসে আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। একে তো এত বছর পর মিমকে দেখে অবাক হয়েছি, তার উপর চড় মারায় পুরাই টাসকি খেয়ে গেলাম, তাই কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখন মিম বলল, তুমি কিভাবে পারলে এত বছর আমাকে মনে রেখে মায়াকে কষ্ট দিতে? আমি কি বলবো বুঝতে পারতেছি না, তাই চুপ করে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে মিম বলল, বিয়ে 4 বছর হয়েছে তোমাদের, আর তুমি আজও আমাকে মনে রেখে মায়াকে কষ্ট দিচ্ছ? কিভাবে পারলে এত বছর আমাকে মনে রাখতে? কেন তুমি মনে রাখোনি আমাকে? আমার প্রশ্ন শুনে মিম কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, একদম চুপ হয়ে গেল। তখন আমি বললাম, কিছু প্রশ্নের উত্তর থাকে না, তাই এসব প্রশ্ন করো না প্লিজ। আচ্ছা হোসেন, ভুলে যাও পেছনের সবকিছু, আর আমি মায়াকে ক্ষমা করে দিয়েছি। এবার তুমিও মায়াকে মেনে নাও প্লিজ। মাথা নেড়ে হ্যাঁ বললাম। তখন মিম বলল, আর হ্যাঁ, আমি এখন আর তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার স্বামীকে। ভালো। শোনো হোসেন, সব গল্পের ইতি হবে এমনটা তো কোথাও লেখা নেই। কিছু গল্প অসমাপ্তই, তাতে কি? আচ্ছা তোমাকে এখানে এনেছে কে? কে আবার? মায়া গিয়েছিল কালকে আমার শ্বশুর বাড়িতে, ওইখানে গিয়ে আমাকে সব খুলে বলেছে, সাথে আরেকটা কথাও বলেছে। কি কথা? আমাদের ভালোবাসার কাছে নাকি মায়া হেরে গিয়েছে। কথাটা শুনে একগাল হেসে দিলাম, মিমও হেসে দিল আমার সাথে সাথে। তখনই মায়া রুমে ঢুকলো, আর আমাকে হাসতে দেখে রাগী মুখ করে বলল, ওই আমি যখন হাসতে বলি তখন ওই হাসিগুলো কোথায় থাকে? আমি হাসি থামিয়ে দিয়ে চুপ হয়ে গেলাম। তখন মিম বলল, হোসেন, তুমি মায়াকে একবার ভালোবেসে দেখো, সে আমাকে ফুলিয়ে দেবে, এত ভালোবাসবে তোমাকে। কিছু না বলে শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। আচ্ছা তাহলে আমি এখন আসছি, সন্ধ্যায় আবার দেখা হবে। ওকে। তারপর মিম চলে গেল। মায়া আমার দিকে রাগী চোখ করে তাকিয়ে বলল, আমি হাসতে বললে তুই বলিস আমি হাসতে পারি না, আর এখন অন্যের বউয়ের সামনে তো ঠিকই হাসাহাসিতে মেতে উঠেছিস, লুচ্চা কোথাকার। এই জন্যই তোর আর মিমের মাঝে আকাশ জমিন পার্থক্য। মানে আবার কি করলাম? দেখ মিম, এত বছর পরে আমাকে দেখে এখনো তুমি করে বলে, আর তুই এখনো স্বামীকে সম্মান দিতে শিখলি না। নিজের হাজবেন্ডকে কেউ তুই তুকারি করে? দেখ, এমনিতেই 4 বছর জ্বালিয়েছিস, এখন এসব ফাউল কথা বললে ঘুষি মেরে নাক ফাটিয়ে ফেলবো। ওকে, মিমকে কি রাতে বাসায় আসতে বলেছিস নাকি? আর চল, এখন অফিসের সবাইকে ছুটি দিয়ে বাসায় যেতে হবে, প্রচুর কাজ করতে হবে। কিসের কাজ? আমার কথা শুনে মায়া কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকালো, তাই আবার জিজ্ঞেস করলাম, কিসের কাজ? আর সবাইকে এই দুপুরে ছুটি দিতে যাব কেন? আর তুই এভাবে অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? স্যার, আজকে আমাদের বিয়ের 4 বছর পূর্ণ হয়েছে, তা হয়তো আপনার মনে নেই। কথা শুনে আকাশ থেকে পড়লাম। সত্যি তো, আজকে 4 বছর হয়েছে।
নে এবার কি বলি? মায়া বলল, এখন বিয়ের তারিখ ভুলে গিয়েছিস, পরে কে জানে আমাকেই ভুলে যেতে পারিস। আচ্ছা এই কারণে মিম বলেছিল রাতে বাসায় আসবে। এই নে, অফিসের সবাইকে এই কার্ডগুলো দিয়ে আয়। তারপর অফিসের সব স্টাফদের ইনভাইট করে বাসায় চলে আসলাম। এসে সবকিছু রেডি করতে লাগলাম। রাতে আয়োজন সবকিছু শেষ করে রুমে গেলাম প্রায় শেষ রাতের দিকে। তবে আগামীকাল শুক্রবার, তাই সকালে অফিস নেই, মাথায় চিন্তাও কম। ফ্রেশ হয়ে খাটে এসে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। তখনই মায়া রুমে আসলো, এসে ফ্রেশ হতে চলে গেল। মায়া ওয়াশরুমে যাওয়ার পরেই আমি মোবাইলটা রেখে ঘুমের ভান ধরে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর মায়া হঠাৎ আমার বুকে হাত রাখলো, তারপর বুকের লোমগুলো জোরে একটা টান মারলো। ব্যাস, ঘুমের ভান ছুটে গেল। ব্যথায় কাকিয়ে উঠে মায়াকে জিজ্ঞেস করলাম, মেরে ফেলবি নাকি? কি নাটক করা শেষ? নাটক করলাম কখন? আর এভাবে লোমে ধরে টান দিয়েছিস কেন? মন চেয়েছে তাই, আর একটা কথা বলবো বলে তোকে সজাগ করেছি। কি বলবি বল। তুই নিজের কানটা এদিকে আন। মায়ার মুখের কাছে কানটা নিয়ে বললাম, বল এবার। তোর ছোট বোন একটা ভাতিজা চায়। সত্যি বলতেছিস? তাই তোকে বললাম। ওর শখ কি পূরণ করবি তুই? মায়া মাথা নেড়ে হ্যাঁ বলে মাথাটা নিচু করে রাখলো। তাই আমি বললাম, তো কি আর করার, চল, ছোট বোনের আবদার বলে কথা, তারপরে যা হওয়ার তাই। আর পড়া লাগবে না।